আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভেনেজুয়েলা যত সহজ ছিল, ট্রাম্পের ইরান অভিযান তত সহজ হবে কি? লেবাননের সশস্ত্রী গোষ্ঠীর সরাসরি নিয়ন্ত্রণ নিল ইরানের বিপ্লবী গার্ড। চীনের রোবট সেনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়, আসলে কি ঘটছে? আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেপ্তার ৩০। আফগান সীমান্তে উগ্রবাদীদের আস্তানায় পাকিস্তান সেনাবাহিনীর হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। ভেনিজুয়েলা যত সহজ ছিল, ট্রাম্পের ইরান অভিযান তত সহজ হবে কি? এই প্রশ্নটি এখন আন্তর্জাতিক রাজনীতি এবং ভূ-রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে ক্ষমতার পালাবদল এবং নতুন প্রশাসনের কৌশলগত দিক নির্দেশনা সারা বিশ্বের নজর কেড়েছে। আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, তাহলে দেখতে পাব যে ভেনিজুয়েলার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশল মূলত ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধীদের সমর্থন জোগানোর মধ্যে সীমাবদ্ধ, যা দক্ষিণ আমেরিকার দেশটিকে চরম অর্থনৈতিক সংকটের মুখে ফেলে দিলেও ভৌগোলিক এবং কৌশলগত দিক থেকে আমেরিকার জন্য খুব একটা জটিল সামরিক বা নিরাপত্তাজনিত ঝুঁকির সৃষ্টি করেনি। কিন্তু ইরানের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এবং বহুমাত্রিক, কারণ ইরান মধ্যপ্রাচ্যের এমন একটি কৌশলগত অবস্থানে রয়েছে যেখান থেকে তারা হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, যেখান দিয়ে বিশ্বের প্রায় 1/3 জ্বালানি তেল পরিবাহিত হয়। ট্রাম্প প্রশাসন যদি ইরানের ওপর সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতি পুনরায় কঠোরভাবে প্রয়োগ করার চেষ্টা করে, তবে তা শুধু ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিকেই প্রভাবিত করবে না, বরং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এক বিশাল অস্থিরতা তৈরি করতে পারে। তাছাড়া ভেনিজুয়েলা আন্তর্জাতিক অঙ্গনে অনেকটাই একা ছিল, কিন্তু বর্তমান বিশ্বে ইরান একা নয়। তাদের সাথে চীন এবং রাশিয়ার মতো বৃহৎ পরাশক্তিগুলোর গভীর অর্থনৈতিক, কৌশলগত এবং সামরিক সম্পর্ক রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো একতরফা পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট। ইরান ইতিমধ্যেই ব্রিক্স অর্থাৎ BRICS এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক জোটে নিজেদের অবস্থান মজবুত করেছে, যার ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব এড়িয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে তারা আগের চেয়ে অনেক বেশি সক্ষম। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সরাসরি নিয়ন্ত্রণ নিল ইরানের বিপ্লবী গার্ড। এই খবরটি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক এবং নিরাপত্তা সমীকরণে একটি বিশাল পরিবর্তন বা শিফট হিসেবে দেখা হচ্ছে, যা এই অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতার ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। এতদিন পর্যন্ত সাধারণ ধারণা ছিল যে লেবানন ভিত্তিক এই গোষ্ঠীগুলো মূলত নিজেদের অভ্যন্তরীণ কমান্ড স্ট্রাকচার বা নেতৃত্ব কাঠামোর অধীনে স্বাধীনভাবে কাজ করে এবং ইরান তাদের কেবল লজিস্টিক, প্রযুক্তিগত বা আদর্শিক সমর্থন প্রদান করে থাকে। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং গোয়েন্দা বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী এই গোষ্ঠীগুলোর কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ, অপারেশনাল পরিকল্পনা এবং মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করেছে, যা আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একটি নতুন মাত্রার যোগ করেছে। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন যে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান তাদের কৌশলগত মিত্রদের আরও সুসংগঠিত এবং ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে চাইছে, যাতে করে তারা তাদের আঞ্চলিক প্রভাব বজায় রাখার পাশাপাশি যে কোনো বাহ্যিক চ্যালেঞ্জে শক্তভাবে মোকাবিলা করতে পারে। সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার অর্থ হল এখন থেকে এই সশস্ত্র গোষ্ঠীগুলোর কোনো বড় পদক্ষেপ বা কৌশলগত সিদ্ধান্ত স্থানীয় নেতাদের পরিবর্তে সরাসরি তেহরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নির্দেশনায় পরিচালিত হবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চীনের রোবট সেনা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়, আসলে কি ঘটছে তা বুঝতে হলে আমাদের আধুনিক প্রযুক্তি এবং সামরিক কৌশল কিভাবে একীভূত হচ্ছে সেদিকে একটু গভীরভাবে নজর দিতে হবে। কারণ এটি কেবল আর কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ নেই, বরং এটি এখন আমাদের চোখের সামনের এক রূঢ় বাস্তবতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে চীনের কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে স্বয়ংক্রিয় বা এআই নিয়ন্ত্রিত রোবট কুকুর যাদের পিঠে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম বসানো রয়েছে। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিভিন্ন মহড়ায় অংশগ্রহণ করছে। এই রোবটগুলো কেবল হাঁটাচলা বা নজরদারির মধ্যেই সীমাবদ্ধ নয়। এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে পরিবেশ বিশ্লেষণ করা, বাধা অতিক্রম করা এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে নির্ভুলভাবে এগিয়ে যাওয়ার মতো অত্যন্ত জটিল কাজগুলো মানুষের কোনো প্রত্যক্ষ নির্দেশনা ছাড়াই সম্পন্ন করতে সক্ষম। চীনের এই প্রযুক্তিগত উৎকর্ষ বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষক এবং প্রযুক্তিবিদদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদিকে যেমন প্রযুক্তির এই অবিশ্বাস্য অগ্রগতি দেখে অনেকেই বিস্মিত হচ্ছেন, অন্যদিকে জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ সংঘাতের রূপরেখা নিয়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। অনেকেই মনে করছেন যে রোবোটিক্স এবং এআইকে যদি ব্যাপকভাবে প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত করা হয়, তবে তা প্রচলিত যুদ্ধের নিয়মকানুন এবং নৈতিকতার মানদণ্ডগুলোকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে। কারণ একটি যন্ত্র বা অ্যালগোরিদমের পক্ষে মানবিক বিচারবোধ বা ইমোশন প্রয়োগ করা সম্ভব নয়। আমেরিকা, রাশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশও এই ধরনের প্রযুক্তির ওপর বিশাল অঙ্কের বিনিয়োগ করছে। আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ, গ্রেফতার ৩০। এই ঘটনাটি ইউরোপের বলকান অঞ্চলের দেশগুলোতে বিরাজমান দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও অর্থনৈতিক অসন্তোষের একটি জ্বলন্ত উদাহরণ হিসেবে সামনে এসেছে, যা দেশটির গণতান্ত্রিক স্থিতিশীলতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। আলবেনিয়ার রাজধানী তিরানার রাজপথে হাজার হাজার সাধারণ মানুষ এবং বিরোধী দলের সমর্থকরা সমবেত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তীব্র মূল্যস্ফীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার মতো অত্যন্ত গুরুতর অভিযোগ এনে প্রধানমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে আলবেনিয়া ইউরোপীয় ইউনিয়নে যোগদানের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর জন্য তাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। কিন্তু সাধারণ নাগরিকদের অভিযোগ হল যে এই সংস্কারের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছচ্ছে না, বরং সমাজের একটি বিশেষ গোষ্ঠী এর দ্বারা লাভবান হচ্ছে এবং দেশে বৈষম্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিক্ষোভকারীরা যখন সরকারি ভবনগুলোর দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এবং এক পর্যায়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যার ফলশ্রুতিতে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ কমপক্ষে ৩০ জনকে গ্রেফতার করেছে বলে সরকারিভাবে জানানো হয়েছে। বিরোধী দলীয় নেতারা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে সরকার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে পুলিশি শক্তি প্রয়োগ করে দমন করার চেষ্টা করছে। আফগান সীমান্তে উগ্রবাদীদের আস্তানায় পাকিস্তান সেনাবাহিনীর হামলা, এই সংবাদটি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যকার সীমান্ত ব্যবস্থাপনার জটিল সমীকরণকে আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। কারণ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার দীর্ঘ এবং দুর্গম ডুরান্ড লাইন বরাবর অঞ্চলগুলো দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে বিবেচিত। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পেরেছিল আফগান সীমান্তের কাছাকাছি কিছু দুর্গম পাহাড়ি এলাকায় উগ্রবাদী গোষ্ঠীগুলো তাদের গোপন আস্তানা গড়ে তুলেছে এবং সেখান থেকে তারা পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন ধরনের অস্থিতিশীল কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছিল, যার পরিপ্রেক্ষিতে এই প্রিএমটিভ বা আগাম অভিযান পরিচালনা করা হয়। এই সামরিক অভিযানের ফলে বেশ কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে সামরিক বাহিনীর প্রেস উইং নিশ্চিত করেছে। তবে এই ঘটনার পর পাকিস্তান এবং আফগানিস্তানের বর্তমান প্রশাসনের মধ্যে এক ধরনের কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। পাকিস্তানের দীর্ঘদিনের অভিযোগ যে তাদের ভূখণ্ডে যেসব অস্থিতিশীলতা বা নিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা ঘটে, তার পেছনে ওই সব গোষ্ঠীর হাত রয়েছে যারা সীমান্তের ওপার থেকে আশ্রয় ও মদত পাচ্ছে, এবং পাকিস্তান বারবার আফগান প্রশাসনকে তাদের মাটি ব্যবহার করে কোনো ধরনের অপতৎপরতা বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।